আবাসন, পরিবহন এবং শিক্ষক সংকট সমাধানের আশ্বাসে 7 দিনের জন্য কর্মসূচি স্থগিত তিতুমিরের শিক্ষার্থীদের। দিনভর সড়ক এবং রেলপথ অবরোধে সীমাহীন দুর্ভোগ। পতিত স্বৈরাচারের অনুসারীরা বিশৃঙ্খলা সৃষ্টিতে বিপুল অর্থ ব্যয় করছে বললেন প্রধান উপদেষ্টা। চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ। তারা লিফলেট বিতরণ করবেন, তাদের এর জন্য আমাদের কড়া মেসেজ, তাদেরকে অ্যারেস্ট করা হবে। মনোনয়ন প্রত্যাশীদের জনসম্পৃক্ততা বাড়ানোর নির্দেশ বিএনপি হাইকমান্ডের। বিগত নির্বাচনের কারসাজি নিয়ে তদন্ত চলছে জানিয়েছেন ইসি সানাউল্লাহ। লিবিয়ায় নৌকাডুবিতে নিহতদের মধ্যে 3 জনের বাড়ি মাদারীপুর। একই জেলার নিখোঁজ অন্য 9 জনের খোঁজ পায়নি এখনো পরিবার। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি রাবিয়া স্মৃতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। অবশেষে বিশ্ববিদ্যালয় করার দাবি থেকে সরে এসে অবরোধ স্থগিত করল তিতুমির কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে আবাসন, পরিবহন, ল্যাব স্থাপন এবং শিক্ষক নিয়োগ সহ কয়েকটি দাবি পূরণের শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসের ভিত্তিতে অবরোধ স্থগিত করেছে তারা। এর প্রেক্ষিতে রাত 9:30টার দিকে মহাখালীতে যান এবং ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়েছে। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে টানা 5ম দিনের মতো সড়কে আন্দোলনে কলেজটির শিক্ষার্থীরা। দুপুর 12:15টার দিকে শিক্ষার্থীরা মহাখালী থেকে গুলশানগামী সড়ক এবং বিকেল 3টার পরে রাজধানীর মহাখালী রেলগেট অবরোধ করে শিক্ষার্থীরা। ফলে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়ে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়া মানুষরা। সুনামগঞ্জ থেকে আসছি, এখানে শ্যামলী যাব, ওই দিক থেকে কোন গাড়ি আসতেছে না। আমরা অফিসে ঠিক মতো যাইতে পারতেছি না বা সময় মতো অফিসে মুভ করতে পারতেছি না। মানে আমরা তো একটা বিভ্রান্তিতে পড়ে যাই। আমরা শুধু না, সারা দেশবাসী সাফার করতেছে। মানে অসংখ্য রুগী, অসংখ্য মানুষ পথ চলতে পারে না, এরা যে কোনো সময়ে সে রাস্তা বন্ধ করে দিচ্ছে। রাতে শিক্ষা মন্ত্রণালয়ের একটি দল কথা বলতে আসে শিক্ষার্থীদের সাথে। আলোচনার পর গণমাধ্যমকে তারা জানান, যদিও শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক, তবে এখন বিশ্ববিদ্যালয় করার দাবি মানা না গেলেও অন্যান্য দাবিগুলো মেনে নিচ্ছে তারা। এ সময় জুস পান করিয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙান মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কলেজ অধ্যক্ষ। গবেষণাগার, ল্যাবরেটরি এবং লাইব্রেরিতে পর্যাপ্ত বরাদ্দ প্রদান করা হবে এগুলো মান উন্নয়নের জন্য, এবং এটা অতি দ্রুত এই কার্যক্রম গ্রহণ করা হবে। আমরা আগামী 7 দিনের মধ্যে এই তিতুমির কলেজে পিএইচডি ডিগ্রিধারী যত সম্ভব কিংবা অভিজ্ঞ, সব দিক থেকে অভিজ্ঞ এই ধরনের শিক্ষক মণ্ডলীকে আগামী 7 দিনের মধ্যে এই তিতুমির কলেজে আমরা পোস্টিংয়ের ব্যবস্থা করব। শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসের ভিত্তিতে আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীরা। জানান, 7 দিনের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে আবারও কঠোর আন্দোলনে নামবে তারা। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এক দফা না থাকলেও এই রাষ্ট্রের কাছে আমাদের এক দফা পড়ে থাকবে। আমরা শুধু আসলে বুঝে দেব, কারণ আমাদের দাবিটি সম্পন্ন করতে আমাদের সোমবার মঙ্গলবারে আমরা কর্মসূচি ঘোষণা করব। এরপর অবরোধ স্থগিত করে আনন্দ মিছিল নিয়ে ক্যাম্পাসে ফিরে যায় শিক্ষার্থীরা। ফলে স্বাভাবিক হয় যান ও ট্রেন চলাচল। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে আগের থেকে অবস্থা অনেক উন্নত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর কারা এই ষড়যন্ত্রের কারণ সেটা সকলের জানা বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র নির্মূল করার কথা জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সাথে বিভিন্ন আন্দোলনে মাঠে নামা শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। নানা দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় প্রতিদিনই চলছে বিক্ষোভ, অবরোধ সহ নানা কর্মসূচি। এর মধ্যে তিতুমির কলেজ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ঘোষণার আন্দোলনে যানজটে নাজেহাল ঢাকা।
এ নিয়ে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা শিক্ষার্থীদের সহনশীল হওয়ার আহ্বান জানান। এই আন্দোলনে অন্য কারো ইন্ধন থাকতে পারে এমন ইঙ্গিত করে তিনি বলেন, এসব কর্মসূচি জনগণকে অতিষ্ঠ করে তুলেছে। এই আইন শৃঙ্খলা না, এরা তো লোকজনকে অতিষ্ঠ করে ফেলতেছে। দিনের পরে দিনে কিন্তু তাদের এই দাবি দাওয়া কিন্তু বেড়ে চলছে। এটার পিছনে কারা জড়িত আছে এটাও কিন্তু আপনারা জানেন। এই যে দুর্ভোগ হচ্ছে, এটার থেকে পরিত্রাণের উপায় তারা এই রেল লাইন ছেড়ে দিয়ে তারা তাদের ক্যাম্পাসে গিয়া যত ধরনের তাদের দাবি দাওয়া আছে তারা তাদের কর্তৃপক্ষের কাছে পেশ করুক। তিতুমির কলেজ শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। আমি বলবো যে তিতুমির কলেজের শিক্ষার্থীদেরকেও ধৈর্য ধারণ করার এবং তাদের শিক্ষা জীবন এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিও সরকার আন্তরিক এবং দায়িত্বশীল। কিন্তু এই মুহূর্তে হয়তো অনেক কিছু করা সম্ভব না, তো জনভোগান্তি না করে আমরা যাতে সেই বিষয়টা মাথায় রাখি। এদিন আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, বিভিন্ন দাবি আদায়ের নামে ফ্যাসিবাদী শক্তি সক্রিয় হবার চেষ্টা করছে, কিন্তু তাদের সেই অপতৎপরতা সফল হবে না। তুরস্কে দেওয়ার মতো পরিস্থিতি 5 আগস্টের পর থেকেই ঘটছে এবং ফেব্রুয়ারিকে কেন্দ্র করে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা আছে, কিন্তু এখন পর্যন্ত তারা তাতে সফল হয়নি। আপনারা জানেন যে বাংলাদেশের জনগণ এটা নিয়ে খুবই উদ্বিগ্ন এবং মানুষ চায় না আওয়ামী লীগ কোনোভাবেই তার মতাদর্শ, তার নাম নিয়ে একটা এরকম গণহত্যা ঘটানোর পর আবারও ফিরে আসুক। দেশের বিভিন্ন জায়গায় চুরি, ছিনতাই ও মব অ্যাটাকের পেছনে বিতাড়িত শক্তির হাত আছে বলে উল্লেখ করেন এই উপদেষ্টারা। অলক হাসান, যমুনা নিউজ, ঢাকা। কর্মসূচি ঘোষণা দিয়ে পতিত স্বৈরাচারী শক্তি লিফলেট বিলি করলে বিতরণকারীদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন তিনি। বলেছেন, লিফলেটের লেখাগুলো আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি স্বরূপ। সংবাদ সম্মেলনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদকে বস্তুনিষ্ঠ তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা নিশ্চিতে সরকারের কাজ চলমান রয়েছে বলেও জানিয়েছেন তিনি। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর সংবাদ সম্মেলন। তারা একটা থরো ইনভেস্টিগেশন করেছেন। এতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, পতিত স্বৈরাচার ও নিষিদ্ধ সংগঠনের নামে যারাই লিফলেট বিতরণ করবে তাদেরই গ্রেফতার করা হবে। বিলি করা লিফলেটে যেসব কথা লেখা আছে সেগুলো আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি স্বরূপ বলে জানান তিনি। যারা লিফলেট বিতরণ করবেন তাদের জন্য আমাদের কড়া মেসেজ, তাদেরকে অ্যারেস্ট করা হবে। কারণ লিফলেটের মধ্যে যে সমস্ত কথা আছে সেটা খুবই মানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে হুমকি এফেক্ট করার কথা, মানে এটাকে আন্ডারমাইন করার, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় উপপ্রেস সচিব আজাদ মজুমদার বলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এক প্রতিবেদনে দাবি করেছে সাম্প্রদায়িক সহিংসতায় 23 জন নিহত হয়েছে। তাদের দাবিকে গুরুত্বের সাথে নেয় অন্তর্বর্তী সরকার। হত্যাকাণ্ডের তালিকা সংগ্রহ করে জেনে নেওয়া হয় বিস্তারিত। জানা যায় এর একটি ঘটনার জন্য সাম্প্রদায়িক সহিংসতা দায়ী নয়। এ ব্যাপারে বস্তুনিষ্ঠ তথ্য দেওয়ার অনুরোধ করেন তিনি। বলেন, 2024 সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত 947টি হত্যাকাণ্ড ঘটেছে, যা বিগত 5 বছরের মধ্যে সর্বনিম্ন। এটিকে অন্তর্বর্তী সরকারের সাফল্য বলে দাবি করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার আসলে কোনো ধরনের সহিংসতাকে সমর্থন করে না। একই সঙ্গে এই ধরনের ঘটনাকে সাম্প্রদায়িক সহিংসতা বলে যারা প্রচার করে, প্রচারকে উদ্বেগজনক বলে মনে করে। এই ধরনের বিভ্রান্তিমূলক প্রচারণা থেকে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের সূত্রপাত ঘটতে পারে বিবেচনায় সরকারের পক্ষ থেকে সকলকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে। সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে সারা দেশে বিভিন্ন ঘটনায় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে 947। এটাকে আমরা মনে করি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির একটা লক্ষণ। এই পরিসংখ্যান আসলে সাক্ষী দিচ্ছে যে সরকারের যে উদ্যোগগুলো সেগুলো কিছুটা হলেও সফলতা পেয়েছে। জুলাই অভ্যুত্থানে আহতদের ব্যাপারে সরকার সহানুভূতিশীল ও আন্তরিক বলেও মন্তব্য করেন উপপ্রেস সচিব। বলেন, আহতদের ভিতর হতাশা ও অস্থিরতা কাজ করলেও সরকার তাদের চিকিৎসা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। তাদের বিষয়টা সরকার সম্পূর্ণভাবে সচেতন আছে এবং তাদের যাতে সুচিকিৎসা নিশ্চিত করা যায় এটা সরকার দেখছে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি। মনোনয়ন প্রত্যাশীদের নিজ নিজ এলাকায় নানা ধরনের সাংগঠনিক এবং সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকার নির্দেশ দিয়েছে হাইকমান্ড। বিএনপি মনে করে প্রেক্ষাপট পরিবর্তনের পর পরবর্তী জাতীয় নির্বাচন হবে বেশ চ্যালেঞ্জিং। তাই তৃণমূলের নেতাকর্মীদের জনসম্পৃক্ততা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে
কেন্দ্র থেকেই। আর নির্বাচনের জন্য বারবারই চলতি বছরের আগস্টকে যৌক্তিক সময় ধরে রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে আসছে বিএনপি। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। 5 আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে জাতীয় সংসদ নির্বাচন ঘিরেই দলের সব কর্মকাণ্ড পরিচালনা করছে বিএনপি। কিন্তু কবে সেই নির্বাচন? দলটি বলছে অতীতে তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের মধ্যেই নির্বাচন আয়োজন করেছে। বর্তমান অন্তর্বর্তী সরকারও প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে আগস্টের মধ্যেই নির্বাচন আয়োজন করতে পারে। জাতীয় সংসদ নির্বাচন অতি শীঘ্র নির্বাচনটা অনুষ্ঠান করা, যাতে করে জনগণের সরকারের কাছে, জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে এই সরকার সসম্মানে বিদায় নিতে পারে। বলছে যে আলাপ আলোচনা করে সংস্কার কমিশন রিপোর্টগুলো ফাইনাল করে তারপরে আপনি ঘোষণা দিবেন, সেটা তো আরো অনেক সময়ের ব্যাপার। কিন্তু আমরা তো জানি কত সময় লাগবে, তারাও জানেন, বিশেষজ্ঞজনরাও জানেন। সেই প্রেক্ষিতে যদি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে, আমরা তো মনে করি জুলাই আগস্টের মধ্যেই হওয়া যায়। সতর্ক বিএনপি। নানান সমীকরণ আমলে নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাকর্মীদের প্রতি বার্তা, আসন্ন নির্বাচন সহজ হবে না দলটির জন্য। ছাত্র তরুণদের নতুন রাজনৈতিক দলে ভাবনা কিংবা ধর্মভিত্তিক দলগুলোর পরিকল্পনাকে আমলে নিচ্ছে বিএনপি। সময় ক্ষেপণের একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে এবং সময় ক্ষেপণের মধ্য দিয়ে কাউকে রাজনৈতিক স্পেস দেয়া হচ্ছে কিনা সেটাও একটা প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। যাদের সাথে আমাদের নির্বাচন করতে হবে তাদেরকে কখনোই আমরা ছোট করে দেখি না, দেখা উচিত নয়। এবং মানুষের সামনে যদি আমরা খুব বেশি ওভার কনফিডেন্স নিয়ে যাই, সেটাও কিন্তু ভালো মেসেজ নয়। প্রত্যেকটি দল তো চেষ্টা করবে তাদের নিজেদেরকে প্রজেক্ট করার জন্য, এটাই স্বাভাবিক এবং এটা আমাদের গ্রহণ করা উচিত এবং আমাদেরকে এটা রেসপেক্ট করা উচিত। এবং নতুন রাজনৈতিক দল যদি কেউ করতে হচ্ছে তাকেও আমরা গ্রহণ করা উচিত। ভোটের লড়াই বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করলেও বিএনপির লক্ষ্য 2/3 আসন জয়ের। আওয়ামী লীগ সংবিধানে যে বিষয়গুলো সন্নিবেশিত করেছে, নিজেদের একটা ম্যানিফেস্টো ওখানে বসিয়ে দিয়েছে, এটাকে পরিবর্তন করতে হলে সংসদে 2/3 মেজরিটি লাগবে। মনোনয়ন দেওয়ার ক্ষেত্রেও স্বচ্ছ ভাবমূর্তির তরুণ এবং ত্যাগী নেতৃত্বকে প্রাধান্য দেওয়ার কথা জানিয়েছে বিএনপি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন না দিয়ে বন্দুক ব্যবহার করেছে। ভোট নিয়ে জনগণের দুঃসহ স্মৃতি যেন দূর হয়, ঠিক সেজন্যই অবাধ নির্বাচনের দাবি বিএনপির। একথা বলেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেছেন তিনি। সংস্কার এটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে রিজভী আরও বলেছেন, বিএনপি সংস্কারের বিরোধী নয়, তবে সংস্কারের নামে নির্বাচনের জন্য যুগ যুগ অপেক্ষা করা চলবে না। সরকারকে দায়িত্বশীল করতে বিএনপির সমালোচনা করে উল্লেখ করে রিজভী আরও বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে না, দাম কমছে না নিত্যপণ্যের, পুলিশের শটগান ব্যবহার চিরদিনের জন্য নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন এ সময় বিএনপির এই নেতা। আন্দোলন দমানোর জন্য অথবা যে কোনো রাজনৈতিক কর্মসূচিকে দমন করার জন্য গুলির ব্যবহার, শটগানের ব্যবহার চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে। আবার শেখ হাসিনা চক্রান্ত করার জন্য তার নেতাকর্মীদেরকে নির্দেশ দিচ্ছে, কিন্তু জনগণের সাড়া না পেয়ে এখন তারা হরতাল আর অবরোধ করছেন অনলাইনে, জনগণের মধ্যে যেতে পারছেন না। আগামী ডিসেম্বর অথবা 2026 জুন মাসে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন, জানিয়েছে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে রাজশাহীতে এক অনুষ্ঠানে কথা বলেছেন তিনি। কার্যক্রম যদি সংক্ষিপ্ত আকারে করতে হয়, রাজনৈতিক দলগুলো যদি সেই পর্যায়ে গিয়ে দাঁড়ায়, তাহলে পারে আগামী ডিসেম্বর, আর যদি সংস্কার কার্যক্রমকে আরও একটু এক্সটেন্ডেডভাবে করতে দেওয়া হয়, তাহলে 26 সালের জুন মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব। আমরা নির্বাচন কমিশন মোটামুটি এই উইন্ডোটাকে ধারণ করে এর প্রথম অংশটাকে, যেহেতু আমাদের প্রস্তুতির ব্যাপার আছে, আমরা আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। এমন একটি নির্বাচন প্রয়োজন যেখানে স্বস্তিতে ভোট দিতে পারবেন ভোটাররা, এমনটাই বলেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। গেল বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনীর বল্লার মুখ বাঁধ পরিদর্শনে গিয়ে তিনি বলেছেন, মুহুরী নদীতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি দীর্ঘদিনের।
বাঁধ নির্মাণে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ন্যূনতম সংস্কারের আগে নির্বাচনের পরিবেশ তৈরি হবে না বলেও মন্তব্য করেছেন জামায়াতের আমির। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি। পরে শহরের একটি কনভেনশন হলে জুলাই বিপ্লবে নিহতদের পরিবার এবং আহতদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ডক্টর শফিকুর রহমান। এ সময় জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এমন একটা নির্বাচন এই জাতির পাওয়া প্রয়োজন যে নির্বাচনে আসলে স্বাচ্ছন্দ্যের সাথে প্রত্যেকটি ভোটার তার ভোট দিতে পারবে, আর প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক মানুষের ভোটও নিশ্চিত হবে, সেটা দেশে এবং প্রবাসে। হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জ ৩ আসনের সাবেক এমপি ডক্টর আব্দুল আজিজকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার রাতে রাজধানীর কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির নেতা এবং সিরাজগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের প্রচারের সময় তার গাড়ি বহরে হামলা, ভাঙচুর এবং হত্যাচেষ্টার অভিযোগ এনে এই মামলা করা হয়েছে। একই সঙ্গে নাশকতার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটানোর অভিযোগও রয়েছে। ওই সময় দলীয় নেতাকর্মীরা মানব ঢাল তৈরি করে মান্নান তালুকদারের জীবন রক্ষা করে। ওই হামলায় বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হয়েছিলেন। অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে লিবিয়া উপকূলের নৌকা ডুবিতে নিহত 20 জনের মধ্যে 3 জনের পরিচয় শনাক্ত করেছে পরিবার। তাদের বাড়ি মাদারীপুর রাজৈরে। সেখানে এখন কান্নার রোল। তাদের সাথে থাকা আরও 9 জনের খোঁজ মিলছে না বলে জানিয়েছেন স্বজনরা। উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে এখন তাদের। মাদারীপুরের রাজৌরের গোবিন্দপুর এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী ইনসান শেখ কয়েক মাস আগে ছুটিতে দেশে আসেন। এরপরই পড়েন দালালের ফাঁদে। মাস দেড়েক আগে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে বাড়ি ছাড়েন ইনসান। স্বজনরা জানান ইউরোপ নিতে 16 লাখ টাকা নেয় দালাল চক্র। প্রথমে লিবিয়ায় নেওয়া হয় ইনসানকে, সেখান থেকে সমুদ্রপথে ইউরোপ নেয়ার জন্য নৌকায় তোলা হয় তাকে। এরপর থেকেই ইনসানের খবর মিলছিল না। পরবর্তীতে লিবিয়া উপকূলে 20 জনের মরদেহ ভেসে আসলে দালালরা নিশ্চিত করে নৌকাডুবির ঘটনা। ফেসবুকে মরদেহের ছবি দেখে ইনসানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয় পরিবার। 16 লাখ টাকা কন্ট্যাক্ট করা হয়েছে আমাদের ছেলে নিয়ে। কন্ট্যাক্টের পরে আমি 16 লাখ দিয়ে দিচ্ছি, একবারে দিয়ে দিচ্ছি, একবারে পার করে দেবে। খবর পেলাম যে বোট অ্যাক্সিডেন্ট করছে। আশায় আসছিলাম কয়েকদিন পরে ছবি দিচ্ছে আর আমরা একই এলাকার আবুল বাশার ও মজুমদার কান্দি গ্রামের মোহাম্মদ সুজনও ছিলেন ইনসানের সাথেই। তাদেরও একই পরিণতি হয়েছে বলে জেনেছে পরিবার। কিছুতেই থামছে না স্বজনদের আহাজারি। স্বপন দালাল নিয়েছে এগ্রিকালচার বিষয়, এগ্রিকালচারে প্লেনে নেবে, কাগজপাতি সম্পূর্ণ জমা 14 লাখ টাকা। আমার বোনের কাছে টাকা নিয়েছে 16 লাখ নিয়ে এরপরে আরে লিবিয়া গেম দিয়েছে। দালাল চক্রের মাধ্যমে লিবিয়া যাওয়া রাজৌরের আরও 9 জনের খোঁজ মিলছে না বলে জানিয়েছে পরিবার। তারাও ওই নৌকাতেই ছিলেন বলে জেনেছেন স্বজনরা। উদ্বেগ উৎকণ্ঠায় দিন পার করছেন তারা। 5 দিন আগে তার কাছ থেকে ফোন নিয়ে গেছে, তারপরের থেকে আর কোনো যোগাযোগ করতে পারিনি আমরা। আমাদের এলাকায় 3 জন ভাই আছে আমাদের, সাগর বিশ্বাস, সাগর বারোই আর হচ্ছে গিয়া আশিস কীর্তনিয়া। ওদের নাকি বোটটা 3 ঘন্টার মতো চলার পরে বোটটা ডুবে যায়। ডুবে যাওয়ার পরে ওরা এখন পর্যন্ত নিখোঁজ। দালাল চক্রের সদস্যদের দ্রুত আইনের আওতায় আনার দাবি ভুক্তভোগী পরিবারগুলোর। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। যাতে ওই লিবিয়া থেকে আনতে পারে সেই বিষয়েও যাতে আমরা সহযোগিতা করতে পারি, এ ব্যাপারে আমরা ভূমিকা রাখব। সম্প্রতি লিবিয়া উপকূল থেকে উদ্ধার করা হয় 20 অভিবাসন প্রত্যাশীর মরদেহ। রেড ক্রিসেন্ট বলছে মরদেহগুলো বাংলাদেশিদের হওয়ার শঙ্কাই বেশি। জাহিদ হাসান, যমুনা নিউজ। টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে মাওলানা জুবায়ের অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা। ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে দ্বিতীয় পর্বের ইজতেমা। এতে অংশ নিচ্ছেন সারা দেশের অন্তত 22 জেলার মুসল্লিরা। সেই সাথে বিশ্বের 72টি দেশের প্রায় 3,500 মুসল্লি অংশ নিয়েছেন এই পর্বে। টঙ্গী থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ। ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে শুরায়ে নিজামের অনুসারীদের দ্বিতীয় পর্বের ইজতেমা। ভোরের তীব্র কুয়াশা উপেক্ষা করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হতে থাকেন মুসল্লিরা। প্রতি বছর আমি ইজতেমায় আসি, আমি আবার সফরেও যাই। আমাদের শুধু একটাই চাওয়া
যেন আমরা আখিরাতের জন্য কিছু করতে পারি। দুনিয়ার কিছু চাই না, দুনিয়ার কোনো মোহ আমাদের মধ্যে নাই, শুধু একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা আর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জীবনযাপন করা আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য। সবসময় আল্লাহ বিল্লাহ করব, তসবিহ পড়ব, মহান আল্লাহরে ডাকবো, রসুলকে স্মরণ করব। দ্বিতীয় পর্বের প্রথম দিন দুপুর পর্যন্ত আনুষ্ঠানিক বয়ান না হলেও প্রতিটি খিত্তায় কোরআন তেলাওয়াত, নফল ইবাদতে মশগুল ছিল সবাই। আত্মশুদ্ধি সহ ইসলামের সুমহান বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় তাদের চোখে মুখে। আমাদের নিজের পকেটের পুজো খরচ করে সময় দিয়ে রাত দিয়ে একটা একমাত্র আসিও শুধু আল্লাহকে রাজি করার জন্য। আমরা দিনকে হাসিল করার জন্য, দিন শিখার জন্য, দিনের মেহনত শিখার জন্য, নিজে শিখবো, অন্যকে শিখাবো। এই দেশের মানুষের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন বা দোয়া করুন যেন আল্লাহ সবাইকে ভালো রাখে। সারা বিশ্বের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, আল্লাহ তাআলার কামিয়াবি লাভ করতে পারে, এই উদ্দেশ্য। বিশ্বের 72টি দেশের প্রায় 3,500 বিদেশি মুসল্লি অংশ নিয়েছে এই পর্বে। আলহামদুলিল্লাহ বহুত আচ্ছা, এই দিন কা সফর বহুত আচ্ছা है আলহামদুলিল্লাহ। এই দিনই সফর है ने आखिरत का फिक्र है, जन्नत का फिक्र, अल्लाह की खातिर, ये बहुत अच्छा है। मुसलमान इस मकसद में दुनिया में आया। জোহরের নামাজের পর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের হেদায়েতি বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার মূল আনুষ্ঠানিকতা। পুলিশ বলছে প্রথম ধাপের মতোই কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে টঙ্গী মাঠে। রোববার কারা ড্রোন উড়িয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। গতকালকে আখেরি মোনাজাতের সময় একটি ড্রোনের ঘটনা ঘটে, যে ড্রোনটি পাবলিকের ড্রোন ছিল। আমরা খতিয়ে দেখছি এটি কারা উড়িয়েছিল। এই ড্রোনটি কোনো একটি বেলুনের সাথে বেঁধে ফুটে যায়, বেলুনগুলি ফুটে যায়, জনগণ আতঙ্ক হয় এবং ছোটাছুটি করে ব্যথা পেয়েছে। আগামী 5 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে মাওলানা জুবায়েরপন্থীদের দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা। টঙ্গীর এই তুরাগ তীরে প্রতি বছর 2 পর্বে অনুষ্ঠিত হয় বিশ্ব ইজতেমা। তবে বেশ কিছু কারণে এবছরের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে 3 পর্বে। গতকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। সব ভেদাভেদ আর রেশারেশি ভুলে আগামী পর্বগুলোও শান্তিপূর্ণভাবে শেষ হবে, এমনটাই প্রত্যাশা সকলের। আশিক মাহমুদ, যমুনা নিউজ, টঙ্গীর তোরাক্তীর, গাজীপুর। রাজধানীতে হাত পা বেঁধে 5 জন মিলে ধর্ষণের পর হত্যা করা হয় 8ম শ্রেণীর এক কিশোরীকে। পরে মরদেহ ফেলে দেওয়া হয় হাতির ঝিলে। এই ঘটনায় জড়িত রবিন এবং রাব্বি মৃধা নামের 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত আরও 3 জনকে ধরতে অভিযান চলছে। পুলিশ বলছে অভিযুক্তরা আগেও একই ধরনের অপরাধে যুক্ত ছিল। কেনাকাটার কথা বলে গত 16 জানুয়ারি বাসা থেকে বের হয় 8ম শ্রেণীর ছাত্রী। এরপর থেকেই নিখোঁজ রাজধানী দক্ষিণখানের বাসিন্দা সেই কিশোরী। রবিবার তার অর্ধগলিত মরদেহ হাতিরঝিল থেকে উদ্ধার করে পুলিশ। কিন্তু কারা হত্যা করে সেই কিশোরীকে? মুঠোফোনের নম্বর ধরেই তদন্তে নামে পুলিশের উত্তরা জোনের কর্মকর্তারা। 30 জানুয়ারি গ্রেপ্তার করা হয় রবিন নামের এক যুবককে। তাকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। গ্রেপ্তার করা হয় রাব্বি মৃধা নামে আরও একজনকে। পুলিশের কাছে আসামিরা স্বীকার করেন হাত পা বেঁধে 5 জন মিলে কিশোরীকে মহাখালীর একটি বাসায় ধর্ষণ করেন তারা মেয়েটাকে একটা ট্র্যাপে ফেলে, ভিকটিমকে, এবং তাকে আলভি নামে একজন সাসপেক্টের কথা এখানে বলা হয়েছে, আলভির বাসায় তাকে নিয়ে আসার পর তারা এখানে তাকে রেপ করে এবং মুখে কাপড় গুজে, এবং এর ফলে সে তার শ্বাস বন্ধ হয়ে সে ওখানে মৃত্যুবরণ করে। মৃত্যু নিশ্চিত হওয়ার পর মরদেহ বস্তাবন্দি করে ঘটনার দিন রাতে হাতিরঝিলের পুলিশ প্লাজা সেতু থেকে নিচে ফেলে দেওয়া হয়। অভিযুক্ত রবিন পেশায় গাড়ি চালক। ফেসবুকের মাধ্যমে রবিনের সাথে পরিচয় হয় নিহত কিশোরীর। যে চালের বস্তা সেটাতে তাকে পুড়ে, এবং সে একাধিক কমিউনিকেশন তারা ব্যবহার করে, ট্রান্সপোর্ট, যেন বুঝতে না পারে যে তাকে ইয়েটাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, এবং তাকে হাতিরঝিলে ডুবাই ফেলে দেয়, লেকে ফেলে দেয়। ট্র্যাপটা আসলে কী ধরনের ট্র্যাপ সেটা আমরা এখনও বলতে যাচ্ছি না আপনাদেরকে, কারণ এই যে ঘটনাটা, এটার সঙ্গে আমরা আরও অনেকের সংস্পর্শ বা সংযোগ আছে বলে আমরা সন্দেহ করছি। তারা এই ধরনের ঘটনা পুরোপুরি ঘটিয়েছে, কেউ স্বীকার করেনি, কিন্তু তারা ছোটোখাটো এই ধরনের বদভ্যাস ছিল, তারা প্রাথমিকভাবে আমাদের কাছে স্বীকার করেছে। ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে পুলিশ জানায় ঘটনার সাথে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা খুঁজে পায়নি তারা। অভিযুক্ত বাকি 3 জনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানায় পুলিশ। বাকি 3 জন এই গ্রুপের সঙ্গে যুক্ত হয়। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।
8.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 134 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, তার স্ত্রী এবং ছেলের বিরুদ্ধে পৃথক 3টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মামলাগুলোর এজাহারে বলা হয়েছে অবৈধ উপায়ে 5 কোটি 32 লাখ টাকার সম্পদ অর্জন এবং 31টি ব্যাংক হিসাবে 62 কোটি 8 লাখ টাকার সন্দেহভাজন লেনদেনের প্রমাণ মিলেছে নুরুজ্জামানের বিরুদ্ধে। তার স্ত্রী হোসনে আরার 25টি ব্যাংক হিসাবে রয়েছে 50 কোটি 43 লাখ টাকার সন্দেহজনক লেনদেন। পিতার ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয় বহির্ভূত 2 কোটি 6 লাখ টাকার সম্পদ অর্জন এবং 10টি ব্যাংক হিসাবে মোট 22 কোটি 43 লাখ 2,925 টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে ছেলে রাকিবুজ্জামানের বিরুদ্ধে। আসামিদের বিরুদ্ধে দুদক আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইনে পৃথক 3টি মামলা করা হয়েছে। বিকেলে দুদক কার্যালয়ের এসব তথ্য জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। 25টি ব্যাংক হিসাবে 50 কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে প্রাপ্ত অর্থের উৎস গোপন এবং স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তরের অপরাধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু হয়েছে। বিগত সরকার প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করেছেন নামকা ওয়াস্তে। এমনকি রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের খুশি করতেও হাতে নেওয়া হয়েছে অনেক প্রকল্প। এমন পর্যবেক্ষণ এসেছে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ সংক্রান্ত টাস্কফোর্সের প্রতিবেদনে। তাদের সুপারিশ, ঢেলে সাজাতে হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে, বন্ধ করতে হবে ছাত্র রাজনীতি। গত 1.5 দশকে উন্নয়ন বলতে মূলত অবকাঠামো দেখেছে বাংলাদেশ। এতে যোগাযোগ সহজ হয়েছে, কিন্তু এসব প্রকল্পের ব্যয় ও যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে হরহামেশা। ঋণ না পেলে নিজস্ব অর্থায়ন বা পিপিপির আদলেও তৈরি হয়েছে মেগা স্ট্রাকচার। ক্ষমতার পালাবদলের পর এখন এসব প্রকল্পের চুলচেরা বিশ্লেষণ করছে অন্তর্বর্তী সরকার। সেই লক্ষ্যে গত সেপ্টেম্বরে গঠন করা হয় অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ সংক্রান্ত টাস্ক ফোর্স। লক্ষ্য ছিল বৈষম্যহীন অর্থনীতি নিশ্চিতে সংস্কারের সুপারিশ করা। ছিলেন বিভিন্ন খাতের বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ, উদ্যোক্তা ও গবেষকরা। সোমবার শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টার উপস্থিতিতে ব্রিফিংয়ে বেশ কিছু সুপারিশ জানান টাস্ক ফোর্সের সদস্যরা। আমরা বাইরে চলে যাচ্ছি, 100%, 200% ভেরিয়েশন চলে আসতেছে, তাহলে এই প্রজেক্টটা আদৌ ফিজিবল কিনা এটা যদি রিক্যালকুলেট করা হয় প্রথম হিসাবটা, তাহলে দেখা যাবে আসলে প্রজেক্টটা শেষ পর্যন্ত ফিজিবল হচ্ছে না। স্বায়ত্তশাসন দেওয়া হয়েছে, কিন্তু রাজনৈতিক প্রভাবের কারণে এমনকি যে যারা ওই আসনে বসেছিলেন তাদের নিজস্ব দুর্বলতার কারণে কিন্তু বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণকারী সংস্থা হিসাবে এটার দুর্বলতা প্রমাণিত হয়েছে। গত ডিসেম্বরে পাবলিক বরোইং was exceedingly high, around 19%, যেখানে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ হচ্ছে only 7%। তারপরে এটা যদি ইন্টারেস্ট রেটের জন্য না হয়ে থাকে তাহলে it was something crowding out the effect. এ সময় ছাত্র রাজনীতি বন্ধের সুপারিশ নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে টাস্ক ফোর্সের প্রধান জানান, শিক্ষার সঠিক পরিবেশ নিশ্চিতেই এই প্রয়াস। তারা দেশের কাজ এগিয়ে আসবে, এটাই তো স্বাভাবিক, কিন্তু সেটার জন্য ক্ষেত্র না। ক্ষেত্র যদি একমাত্র হয় বাবাকে এবং মহাখালীর বলে, তাহলে এইটা তো কোনো স্টুডেন্ট পলিটিক্স যদি এইটা আমরা চাই তাহলে থাকবে, কিন্তু এটা নিয়ে তো রিপিট করে একটা আমাদের একটা ক্ষেত্র তৈরি করতে হবে। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বর্তমান অবস্থা প্রসঙ্গে মন্তব্য করেন পরিকল্পনা উপদেষ্টা। বাংলাদেশ সহজে তো ওখানকার যে ভেস্টেড ইন্টারেস্ট এটা করতে দেবে না, তার থেকে বরং এটাকে 2 ভাগ করে 1 ভাগ বিদেশি ম্যানেজমেন্টে দিয়ে দেওয়া, ওই যে কাকে দেবে, সিঙ্গাপুর এয়ারলাইন্স বা কাতারকে, আরেক ভাগ আমাদের বাংলাদেশ বিমানই চালাক, দেখি একদমই সেম রিসোর্স, সেম সবকিছুই একই অ্যাসেট দিয়ে কোনটা কি করে দেখা যায়। ব্রিফিংয়ে তিতুমির কলেজের অবরোধ নিয়ে প্রশ্ন উঠলে আগের কথাই জানান শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা। পরিষ্কার বক্তব্য গতকাল দিয়েছি, পত্রিকায় আছে, সবকিছুর একটা সময়, জায়গা এবং আজকে আমরা যা নিয়ে আলোচনা করছি সেটাই আলোচনা করি। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।
15 বছর ধরে ভুয়া কোম্পানি করে যারা পুঁজিবাজার থেকে হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে তাদের বিচারের মুখোমুখি করা দরকার। সেটি না করে বর্তমান সরকার উল্টো ডাকাতদের হাতে শেয়ার বাজার তুলে দিয়েছে। ঠিক যে কারণে বিনিয়োগকারীদের দুর্দশা না কমে আরও বেড়েছে। ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে সব কথা বলেছেন বক্তারা। এ সময় বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিও জানিয়েছেন বিনিয়োগকারীরা। পুঁজিবাজারে টানা দরপতনের প্রতিবাদে সমাবেশের আয়োজন করে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা। আলোচনায় অংশ নিয়ে নিজের পুঁজি হারানোর তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন তারা। বিনিয়োগকারী কেন আত্মহত্যা করবে? দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও শেয়ার বাজারে এখনো রয়ে গেছে তাদের দোসররা। সবখানে স্বাধীনতার ছোঁয়া লাগলেও পুঁজিবাজারে বিনিয়োগকারীদের উপর এখনো ভর করে আছে রাঘব বোয়ালরা। জুলাই অভ্যুত্থানের পর দেশের সমস্ত জায়গায় স্বাধীনতার ছোঁয়া লেগেছে, সব জায়গার দাবি আদায় পূর্ণ হয়েছে, কিন্তু বিনিয়োগকারীর কপালে এতই খারাপ যে তাদের উপরে একটা রাঘব বোয়াল ভর করেছে। বাংলাদেশের পুঁজিবাজার দক্ষিণ এশিয়াতে এখন সর্বনিম্ন অবস্থায় বসবাস করছে। এটা কি তাদের লজ্জা হয় না? মাকসুদ সাহেবের পদত্যাগ অনিবার্য হয়ে পড়ছে। রাশেদ মাকসুদগণ, আবু আহমেদ এবং যারা আছেন তাদেরকে ক্ষমতাচ্যুত করতে যা যা করণীয় তাই করব। সমাবেশে গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, শেয়ারবাজার লুটপাটকারীদের বিচারের আওতায় আনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতিপূরণের উদ্যোগ নিতে হবে। আর এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, পতিত স্বৈরশাসক লুটপাট করে শেষ করে দিয়েছে শেয়ারবাজার। বিতর্কিত ব্যক্তিকে পুঁজিবাজারের দায়িত্ব দেওয়ারও সমালোচনা করেন তিনি। যেই রাশেদ মাকসুদের জায়গা হবার কথা ছিল জেলখানাতে, একের পর এক ব্যাংক লুট করে ব্যাংকগুলোকে তামা করে দিয়েছে। 33 লক্ষ মানুষের অভিভাবকত্বের দায়িত্ব এই ডাকাতের হাতে আপনারা কিভাবে তুলে দিলেন? আমরা এখন পর্যন্ত দেখি নাই এই 15 বছরের যেই প্লেয়াররা শেয়ার বাজার থেকে ভুয়া কোম্পানি বানায় আইপিও করে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেল, তাদের 2-4 জনকে গ্রেপ্তার করা হয়েছে? এই সরকারের দায়িত্ব যে সমস্ত বিনিয়োগকারীরা একেবারে পথে বসে গিয়েছেন তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া। পুঁজিবাজারের উন্নয়নে 15 দিনের মধ্যে উদ্যোগ নেওয়া না হলে জনগণই এ ব্যাপারে পদক্ষেপ নেবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। জনগণ যদি প্রতিকার না পায় তাহলে কিন্তু জনগণ আইন নিজের হাতে তুলে নেবে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সাপ্তাহিক ছুটির দিন না হলেও অমর একুশে বইমেলার তৃতীয় দিনে পাঠক সমাগম ছিল বেশ ভালো। মেলা শুরু থেকেই মানুষের আনাগোনা আশাব্যঞ্জক হওয়ায় খুশি প্রকাশক, লেখক এবং স্টল মালিকরা। ধীরে ধীরে বাড়তে শুরু করেছে নতুন বইয়ের সংখ্যাও। ক্রেতা দর্শনার্থীরাও স্টলে ঘুরে কিনছেন তাদের পছন্দের বইটি। মেলার গেট খুলে দেওয়া হয় বেলা ৩টায়। সাপ্তাহিক ছুটির মতোই মানুষের আনাগোনা শুরু থেকে। এত প্রকাশনী, এত নতুন বই, সব হাতের নাগালে। বইপ্রেমীদের জন্য প্রাণের এই মেলাটাই নতুন বইয়ের ঘ্রাণ নেবার আর পাতা উল্টে খানিকটা পড়ে নেবার দারুণ সুযোগ। সবে শুরু করলাম, দেখা যাক। কেনার ইচ্ছা আছে কয়েকটা বই। আমাদের পছন্দ মতন বই কিনবো এবং আমাদের লাইব্রেরিতে রাখবো। বইয়ের বিক্রি এখনো খুব বেশি না হলেও টুকটাক যা বিক্রি হচ্ছে তাতেই খুশি প্রকাশকরা। নতুন কিংবা আগের প্রকাশিত যাই হোক না কেন, পাঠকরা তাদের পছন্দের লেখকের বই কিনতে পেরে খুশি। আমার ইচ্ছে ছিল যে বইমেলা থেকে বই কিনবো একদম রাইটারের সিগনেচার নিয়ে, অটোগ্রাফ নিয়ে। তো আজকে আমার ওই ইচ্ছেটা পূরণ হয়েছে। প্ল্যান করে এসেছিলাম যে 2-1টা বই কিনবো, সো একটা কেনাও হয়ে গেছে। যেভাবে আসতেছে আশা করতেছি যে এবারে সেটা গতবারের চাইতেও ভালো হবে। প্রথম দিকে তো আসলে ইয়াং জেনারেশন আসে, একটু ঘুরে দেখে ফিরে, তো ওইটাই এখন। কিন্তু বই বিক্রি হচ্ছে, সামনে আরো সময় গেলে বোঝা যাবে। আর অলরেডি মানুষের অনেক ভিড়, অনেক মানুষ আসতেছে, ভালো লাগতেছে আর কি। বাংলা সাহিত্যের জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ এখনো আছেন আগ্রহের তালিকায়। সাথে নতুন লেখকদের অনেকেই পাচ্ছেন ভক্তদের ভালোবাসা। তাই এবারের বইমেলা বিগত বছরের চেয়ে জমবে বলে আশা অনেকেরই। আমি এখনো অনেক মিস করি হুমায়ুন আহমেদের বই। তো ঘুরে ফিরে দেখা যায় যে আমি ওইখানটায় গিয়ে খানিকটা আটকাই। হুমায়ুন স্যারের চোখের জল এবং হুমায়ুন স্যারের শুটিংয়ের সাথে ওনার সম্পর্কিত এই বই দুটোর উপরে পাঠকের মোটামুটি আগ্রহ আছে। সামনে কি ধরনের স্টেপ ফলো করলে আপনি আপনার লাইফে একটা গোল অ্যাচিভ করতে পারবেন, সেটা বই পড়ার মাধ্যমেই আমরা জানতে পারব। এদিন মেলায় 32টি নতুন বই এসেছে। সব মিলিয়ে নতুন বইয়ের সংখ্যা দাঁড়ালো 45। প্রকাশকদের আশা, এই সপ্তাহে অন্তত 2 শতাধিক নতুন বই আসবে মেলায়। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা।
জামালপুরে মঞ্চায়িত হলো পোস্টমর্টেম নাটক। এতে সন্তানদের লেখাপড়া নিয়ে অসুস্থ প্রতিযোগিতার চিত্র তুলে ধরা হয়েছে। এই নাটকটি দেখতে ভিড় জমিয়েছেন অনেকেই, মুগ্ধ হয়েছেন অনেকে। মধ্যবিত্ত পরিবারের মেধাবী মেয়ে অথই স্কুলে প্রথম হওয়ার অসুস্থ প্রতিযোগিতায় নামতে হয় তাকে। টিকতে না পেরে সিদ্ধান্ত নেয় আত্মহত্যার। পরে মা বাবা বুঝতে পারেন তাদের অধিক প্রত্যাশা ও সমাজের অনৈতিক চাপের বিষয়টি। নাটক থেকে বাস্তবিক একটা অভিজ্ঞতা নিয়ে বাসায় যাচ্ছি। বাবা মারা দুজনেই দেখুক, ফ্যামিলির লোকরা দেখুক, তার সন্তানকে নিয়ে দেখুক। নাটকের গল্প খুব ভালো ছিল এবং যিনি পরিচালনা করেছেন খুবই ভালো মানের পরিচালনা হয়েছে। বর্তমান সমাজের এমন চিত্র তুলে ধরা হয় পোস্টমর্টেম নাটকে। মঞ্চস্থ হয় জামালপুর শিল্পকলা একাডেমিতে। জেলা শহরে এমন শিক্ষণীয় নাটক দেখে মুগ্ধ দর্শকরা। অভিভাবক ও শিক্ষার্থীদের সচেতন করতে এমন নাটক আরও আয়োজনের দাবি জানান দর্শকরা। শিক্ষা ব্যবস্থাপনায় বিনোদন নেই, শুধু পড়ালেখা। এই পড়ালেখার যে বিশাল চাপ, এই চাপের কারণে প্রতি বছরই বহু শিক্ষার্থী আত্মহত্যা করে। এখান থেকে আমার অনুভূতি বা আমার শিক্ষা হচ্ছে সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে, পাশাপাশি সন্তানের মনের কথা শুনতে হবে। জামালপুরের কয়টি ঘটনাকে কেন্দ্র করে এই নাটক আয়োজনের কথা জানালেন নির্দেশক। শিল্পকলার আরও সহায়তা পেলে নাটকটি আবারও মঞ্চায়িত করার আশা তাদের। লক্ষ্য করে বিচিত্র এই প্রতিযোগিতায় সে একা নয়, তার সাথে রয়েছে শহরের আরো অনেকে। গত বছর শুধু শিক্ষার্থীরাই আত্মহত্যা করেছে 370 জন প্রায়, এবং তাদের অধিকাংশ হচ্ছে রেজাল্ট খারাপ করা, পারিবারিক চাপ এবং কোনো একটা অনাকাঙ্ক্ষিত আঘাত প্রাপ্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। ফাহিম মালিক ইভানের রচনা ও নির্দেশনায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনায় নাটকটিতে অভিনয় করেন থিয়েটার অঙ্গনের 17 জন শিল্পী। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। জ্ঞান এবং বিদ্যার আশীর্বাদ নিয়ে মর্তে আবির্ভাব দেবী সরস্বতীর। ফুল প্রসাদ আর মন্ত্রজপে সোমবার সকালে দেবীর পূজা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে। সেখানেই অর্ধশতাধিক মণ্ডপে দেবীর কাছে জ্ঞান এবং বিদ্যার প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। পূজা পরিদর্শনে আসেন 2 উপদেষ্টা। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। বিদ্যা, বুদ্ধি, জ্ঞান ও সুরের মহিমা তারই দীক্ষা। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে রাজহংসে চড়ে মর্তে আসেন দেবী সরস্বতী। ভক্তকুলে ছড়িয়ে দেন জ্ঞান ও সুরের আশীর্বাদ। বসন্ত পঞ্চমীতে দেবী সরস্বতীর আবির্ভাব ঘিরে সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে এই আয়োজন। সকাল 8:45 থেকেই দেবী অর্চনা ও মন্ত্রপাঠের মধ্য দিয়ে শুরু হয় দেবী বন্দনা। ফুল প্রসাদ দিয়ে দেবীকে সন্তুষ্ট করতে চলে মন্ত্রজপ। জগন্নাথ হল মাঠের 72টি মণ্ডপে দেবীর কাছে জ্ঞান প্রাপ্তির প্রার্থনা করেন ভক্তকুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদের পক্ষ থেকেই মণ্ডপ স্থাপন করা হয়। মণ্ডপ সজ্জায় ছিল সৃজনশীলতার ছোঁয়া। এবার সরস্বতী মায়ের কাছে প্রার্থনার জন্য বিদ্যা বুদ্ধি জ্ঞানে পরিপূর্ণ হতে পারি। এবারের অ্যাডমিশন ক্যান্ডিডেট তো আমি, এবার যাতে কোথাও কোনো একটা ভালো ইউনিভার্সিটিতে যাতে হয় সেই প্রার্থনাই মার কাছে করব। বিবেক বোধ, জ্ঞান সব কিছুতে, লেখাপড়া সব কিছুতে দিক দিয়ে যাতে ভালো কিছু করতে পারি। দেবী সরস্বতীর পায়ে পুস্তক রেখে জ্ঞান লাভের প্রার্থনা করেন অনেক ভক্ত। অনেক শিশুর জ্ঞানের হাতে খড়িও হয় এখানে। বিশ্বাস, দেবী উজাড় করে দেবেন জ্ঞান ও বিদ্যার আশীর্বাদ। শিক্ষা দীক্ষায় যেন আমরা সত্যিকারের মানুষ হয়ে উঠি। ও যাতে বড় হয়ে বলতে পারে যে ওর কোনো সীমাবদ্ধতা নাই, যেগুলো আমরা ফেস করেছি। আমাদের যে স্বপ্নগুলো আছে, আমরা ভালো একটা জায়গায় চাকরি করতে পারি, বা আমাদের যে ব্যবসার ক্ষেত্রে বলেন বা সবার যে স্বপ্নগুলো আছে সেগুলো যেন পূরণ হয়। এক পর্যায়ে জগন্নাথ হল মাঠের পূজা মণ্ডপ পরিদর্শনে আসেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এবং ক্রীড়া উপদেষ্টা। সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজার শুভেচ্ছা জানান তারা। সে সঙ্গে দেশের শৃঙ্খলা রক্ষায় সকলকে ধৈর্যশীল হওয়ারও আহ্বান জানান। তিতুমির কলেজের শিক্ষার্থীদেরকেও ধৈর্য ধারণ করার এবং তাদের শিক্ষা জীবন এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিও সরকার আন্তরিক এবং দায়িত্বশীল। কিন্তু এই মুহূর্তে হয়তো অনেক কিছু করা সম্ভব না, তো জনভোগান্তি না করে আমরা যাতে
সেই বিষয়টা মাথায় রাখি। সরস্বতী পূজার কথাটা শুনলে ছোটবেলার কথা মনে পড়ে। আমরা স্কুল থেকে এই পূজা উদযাপন করা, এই পূজাকে নিয়ে একটা যে উৎসবমুখর পরিবেশ সেটা দেখে এসেছি। পুষ্পাঞ্জলির মাধ্যমে শেষ হয় পূজা পাঠ। তবে শুধু এই বসন্ত পঞ্চমীতেই নয়, বিনা হাতে শ্বেত শুভ্র দেবী সরস্বতী সবাইকে আশীর্বাদ বর্ষণ করুন সারাটি জীবন, এই প্রার্থনা সনাতন ধর্মাবলম্বীদের। কারো প্রত্যাশা পরীক্ষায় ভালো ফলাফল, কারো বা একটা ভালো চাকরি। সব মিলিয়ে বিদ্যা, বুদ্ধি, জ্ঞান এবং সুরে দেবী সরস্বতী যেন ভক্তদেরকে ভরিয়ে দেন সেই প্রত্যাশা, সেই প্রার্থনা সনাতন ধর্মাবলম্বীদের। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেরিত অভিনন্দন বার্তাপত্র হস্তান্তর করেছেন বাংলাদেশ দূতাবাসের চার্জ অ্যাফেয়ার্স AKM মহিউদ্দিন কায়েস। বাহরাইনের জাতীয় দিবস রাজা হামাদ বিন ইসা আল খলিফার সিংহাসনে আরোহণের 25 বছর পূর্তির পাশাপাশি বাংলাদেশ বাহরাইনের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে এই দেশটির ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী প্রিন্স সালমান বিন হামাদ আল খলিফাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সেটি গ্রহণ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল লতিফ বিন রশিদ আল জয়ানি। আলোচনা হয় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য, বিনিয়োগ সংশ্লিষ্ট বিষয়ে। এছাড়া বাংলাদেশি নাগরিকদের ফ্যামিলি ভিসা সহ সকল ভিসা খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন চার্জ অ্যাফেয়ার্স AKM মহিউদ্দিন কায়েস। সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের বিভিন্ন সংকট এবং এর সমাধানের লক্ষ্যে মত বিনিময় সভা হয়েছে শারজাতে। দুবাইয়ের বাংলাদেশ কনসুলেটের উদ্যোগে এই আয়োজন করা হয়েছে। এ সময় বিভিন্ন পরামর্শ দিয়েছেন কনসাল জেনারেল মোহাম্মদ রাশিদুজ্জামান। সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদি রুবেলের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে এ মত বিনিময় সভার আয়োজন করেন দুবাইয়ের বাংলাদেশ কনসুলেট, শারজা, বাংলাদেশ সমিতি ও আমিরাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ রাশিদুজ্জামান। এ সময় উঠে আসে প্রবাসীদের নানা সংকট এবং ভোগান্তির কথা। টিকিটের টাকাটা এখন বহুত নিতেছে, যেখানে টিকিটের দাম ছিল 30 থেকে 40 হাজার টাকা, এখানে হয়ে গেছে 80,000 টাকা। সেবার জন্য এক্সট্রা টাকা দিল, কিন্তু সার্ভিস ছিল একেবারেই যেটি বলা যায় সাদামাটা। এমআরপি পাসপোর্টের ক্ষেত্রে যদি আমাদের শারজা কনসুলেটে বা বাকি যে স্টেটে আছে সবগুলাতে যদি সেম সুবিধা দেওয়া যায় তাহলে ভালো হতো। উইমেন্স হেল্প ডেস্ক করা যায় কিনা, তারা তাদের কমপ্লেইনগুলো আপনাদের কাছে সহজে পৌঁছে দিতে পারে। শ্রমজীবী মানুষরা কিন্তু ক্যাম্প এরিয়াগুলোতে থাকে, যেমন আলকুজ, সোনাপুর, যেমন আপনার আলী মুসা, যেসব ক্যাম্প এরিয়াগুলোতে থাকে ওখানে আপনাদেরকে একটু ক্যাম্পেইন করতে হবে। এ সময় অতিরিক্ত বিমান ভাড়া, পাসপোর্ট ও জন্ম নিবন্ধন সংশোধন, কনসুলেট সেবা সহজীকরণ সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। প্রবাসীদের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে পরামর্শ দেন কনসাল জেনারেল। যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ পান, আপনারা কোনো কনসুলেটের কোনো কর্মকর্তা বা কর্মচারী আপনাদের সাথে খারাপ ব্যবহার করছে, কিংবা এমনকি আপনাদের কাছে কোনো ধরনের আর্থিক লেনদেনের অফার করছে, বা যে কোনো ধরনের যদি অভিযোগ পান, সেটার জন্য আমি বলেছি আমাদের এখানে কিন্তু অভিযোগ জানানোর জন্য আপনারা একটু করে দেখবেন সরাসরি যে অভিযোগটা আপনারা জানাবেন, এই অভিযোগটা সরাসরি আমি নিজে দেখি। একজন যিনি আসবেন এখানে তার নিরাপদ যে অভিবাসন সেটা নিশ্চিত করার জন্যই বাংলাদেশ সরকার কর্তৃক অ্যাডমিনিস্ট্রেশনের ব্যবস্থাটা নির্ধারণ করা হয়েছে। আমার দেশের অর্থনীতি আপনাদের পাঠানো রেমিটেন্সের উপর নির্ভর করেই কিন্তু অনেকাংশে টিকে আছে, এবং আপনাদের নিয়ে গর্ব করি এই কারণে বাংলাদেশে প্রতি বছর যে পরিমাণ রেমিটেন্স যায় তার সিংহভাগই যায় হচ্ছে সংযুক্ত আরব আমিরাত থেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সমিতি শারজার সাধারণ সম্পাদক করিমুল হক। লেবার কাউন্সিলর আব্দুস সালামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রথম সচিব শাহনাজ পারভিন, প্রেস উইং আরিফুর রহমান, জনতা ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ আরিফ, বাংলাদেশ প্রেস ক্লাব ইউর সভাপতি মামুনুর রশিদ সহ কমিউনিটির নেতারা। মেহেদি রুবেল, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত। আফ্রিকার দেশ সুদানে আধা সামরিক বাহিনী RSF এর হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 56 জনে।
ধারণা করা হচ্ছে আরও বাড়তে পারে নিহতের এই সংখ্যা। এই ঘটনায় আহতদের সংখ্যা ছাড়িয়েছে প্রায় 150-র মতো। শনিবার স্থানীয় সময় সকালে রাজধানী খার্তুমের একটি কাঁচা বাজারে গোলাবর্ষণ এবং বিমান হামলা চালায় RSF। টার্গেট করা হয় বেসামরিক নাগরিকদের। হামলায় নিহতদের মধ্যে বেশিরভাগই নারী এবং শিশু। এর একদিন আগে খার্তুম থেকে সেনাবাহিনী প্রত্যাহারের দাবি জানিয়েছে বাহিনীটি। বর্তমানে রাজধানীর পশ্চিমাঞ্চলীয় ওই এলাকাটির নিয়ন্ত্রণ RSF এর কাছে। ক্ষমতা নেওয়াকে কেন্দ্র করেই মূলত 2023 সালের এপ্রিল থেকে সুদানের সশস্ত্র বাহিনী এবং আধা সামরিক বাহিনী RSF এর মধ্যে চলছে সহিংসতা। কঠোর অভিবাসন এবং শরণার্থী নীতি সংক্রান্ত বিলকে কেন্দ্র করে তীব্র অসন্তোষ ছড়িয়েছে জার্মানিতে। বিলের বিরোধিতায় রোববার রাজধানী বার্লিনে বিক্ষোভে অংশ নিয়েছে প্রায় 1,60,000-এর মতো মানুষ। গত শুক্রবার জার্মান পার্লামেন্টে অভিবাসী বিরোধী প্রস্তাবটি উপস্থাপন করেছিল দেশটির অন্যতম বড় দল CDU। বিল পাশে কট্টর ডানপন্থী AfD এর সহায়তা নেয় তারা। অভিবাসী বিরোধী হিসেবে পরিচিত এই দলটি তবে যথেষ্ট সমর্থনের অভাবে বিলটি পাশে ব্যর্থ হয়। CDU এর নিজ দলেরও অনেকে বিরোধিতা করে। এই বিলের প্রতিবাদে গত কয়েকদিন ধরে টানা বিক্ষোভ চলছে দেশটিতে, যা ব্যাপক আকার ধারণ করেছে। রোববার AfDর সাথে যে কোনো ধরনের সম্পৃক্ততা বিরোধিতা জানিয়েছে বিক্ষোভকারীরা। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।